একটা নিউজ বের হয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন যে যেখানে বাংলাদেশের সেনা প্রধান ভারতে যাচ্ছেন। আই ডোন্ট নো হাউ সিগনিফিক্যান্ট দিস ইজ এবং ওয়াই ইট শুড বি সিগনিফিক্যান্ট, বাট এই নিউজটা মার্কেটে আসার পর থেকে মোটামুটি অনেকে অনেক কথা বলছে, বিশেষ করে এন্টি বাংলাদেশ শিবিরে বাংলাদেশ বিরোধী শক্তি যারা আছে, স্বাধীনতা বিরোধী শক্তি যারা আছে, তারা কেন জানি এটা নিয়ে অনেক কমেন্ট করছে। তারা আবার অনেকে হিসাব নিকাশ করছে, ইটস দ্য সিম্পল থিং, যেতেই পারে, রাইট? তো আসলে উনি কেন যাচ্ছেন? উনি ওনার কোনো বাইলেটারাল কাজে যাচ্ছেন হয়তো। আবার এমন হইতে পারে জাস্ট এমনি দেখা করতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন। আরে বাংলাদেশ থেকে কিছুদিন আগে সেনাবাহিনীর লোকজন পাকিস্তানেও গেছে না? গেছে না? গেছে তো। পাকিস্তান থেকেও সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে আসছে। তো ভারত গেলে সমস্যা কি? আপনাদের এত চুলকায় কেন? বা আপনাদের এত সমস্যা কোন জায়গায়? এগুলি সবই একটা ভয়। মানে স্যার ইউনূস, তার দলবল, এনসিপি এবং বাংলাদেশে জুলাই আগস্টের যারা দাঙ্গা হাঙ্গামার ছিল, তাদেরই ভয় এগুলি। তারা খুব ভয়ে আছে। কোন দিকে কি করবে না করবে কিছু বুঝতে পারতেছে না। তাদের মনে হচ্ছে যে পায়ের নিচে মাটি আস্তে, আস্তে সরে যাচ্ছে। যেকোনো মুহূর্তে হয়তো টপকে যেতে পারে। আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা ব্যান করে দেওয়ার তাদের যেই চেষ্টা এবং আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করার তাদের যে চেষ্টা, এটা তারাও জানে যে ফিজিবল না, এটা ইলিগাল এবং তাদের কোনো এখতিয়ার নাই। আসলে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার এখতিয়ার কিন্তু তাদের নাই। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, একটা মেজর পলিটিক্যাল পার্টি, রাইট? কিন্তু যেহেতু তারা এই স্ট্যান্সেই সামনে আগানোর চেষ্টা করছে, মতবাদ নিয়ে তারা ইলেকশন করার চেষ্টা করছে, কোনো রকমে যাতে একটা ইলেকশন করে দেয়, সেহেতু তাদের মনের ভিতরে অনেক ধরনের ভয় আছে। কারণ আওয়ামী লীগের বেশিরভাগ পাওয়ার হাউস এখন হচ্ছে ইন্ডিয়াতে, রাইট? আওয়ামী লীগের নেতা কর্মী হতে শুরু করে সবাই বেসিকলি এখন ইন্ডিয়াতে অবস্থান করছে। স্বাভাবিকভাবে 1971 সালে মানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীদের দ্বারা আক্রান্ত হয়ে, অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে ইন্ডিয়াতে অবস্থান নিয়েছিল বাংলাদেশের মানুষজন। ওখান থেকে প্রিপারেশন নিয়ে এসে তারপরে দেশ স্বাধীন করেছিল। স্যার ইউনূসের মনে ভয় হচ্ছে যে সেই 71-এর ব্যাপারটা আবার রিপিট হবে কিনা এখানে। কারণ আমাদের মাথায় তো ঢুকে গেছে বা বাংলাদেশের মানুষের মাথায় তো ঢুকে গেছে দেশকে স্বাধীন করতে হবে। দেশ এখন স্বাধীন না, দেশ এখন পরাধীন। আর তারা সবাইকেই ভয় পাচ্ছে। শুধু যে মানে একজন মানে বাংলাদেশের সেনাপ্রধানের ভারত যাওয়া তা না। তারা সবাইকেই ভয় পাচ্ছে। আমাকেও ভয় পাচ্ছে ইন এ ওয়ে। দেখেন, আমি তো চাই না আমাকে কেউ ভয় পাক, কিন্তু তাও ভয় পায়। প্রতিদিনই কোনো না কোনো সেগমেন্টে দেখি আমার নাম চলে আসতেছে। আজকেও দেখলাম ওই যে প্রেস সেক্রেটারি শফিক আবারও আমার নাম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমার নাম না নিলে তার মনে হয় ঘুম আসে না। সে আমার সাথে কার নাকি কম্পেয়ার করতেছে, কন্ট্রাস্ট করতেছে এন্ড অল দ্যাট। এই যে শফিকদের মতো মানুষরা এখন বাংলাদেশের পাওয়ারে বসে আছে। শফিকদের মতো বট বাহিনীর নেতারা, চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি প্রতিদিনই মিথ্যা কথা বলে, সারাদিনই মিথ্যা কথা বলে, উল্টাপাল্টা কথা বলে। কয়েক জায়গায় যা মিথ্যা কথা বলে সবার সামনে ধরাও খায়, আবার নির্লজ্জের মতো সামনে এসে আবারও বকবক। এটা বলে প্রেস সেক্রেটারি। এ তো চটি পত্রিকার লেখকও হইতে পারবে না। মানে আনবিলিভেবল। এরা কেমনে কি এএফপি তে ছিল? এএফপির সাথে কমিউনিকেশন মানে কন্ট্রাক্ট ছিল। ওইটাও তো নাই। বের করে দিছে না? বের করে দিছে। কেন বের করে দিছে? জঙ্গিদের সাথে সংশ্লিষ্টতা থাকার কারণে। অনেকেই বলতে পারেন আমি কেমনে জানি? আমি অনেক কিছুই জানি। এখন ধরেন এমন হইতে পারে যে শফিকের বসের বস মানে একেবারে টপ বস যারা ছিল আরকি আগে। আগে, আগে এই চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি হওয়ার আগে। তাদের সাথে আমাদের কথাবার্তা হয় না? হয়তো। আমার ফেসবুকে দেখেছেন না? দেখেছেন নিশ্চয়ই। সমষ্টিগতভাবে খুব ভয়ে আছে যে যেকোনো মুহূর্তে তাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। যেমন ধরেন ক্রিকেটার সাকিব আল হাসান, রাইট? সাকিব আল হাসানকে তারা ১ বছর ধরে মানে তারা ক্রিকেটই খেলতে দিচ্ছে না। এবং এতদিন তো ভিতরে তারা এরকম গুটিবাজি করছিল। এখন ওই যে শিশু উপদেষ্টা আসিফ কয়দিন আগে যে ভাত খাইতে পারতো না, কিন্তু এখন ৫ লাখ, ২ লাখ টাকার, ৩ লাখ টাকার লিমিটেড এডিশনের জুতা পরে, রাইট? সেই আসিফ এখন ওপেনলি বলে যে আমরা সাকিবকে খেলতে দিব না। আমি সাকিবকে খেলতে দিব না, বাংলাদেশে কখনোই ক্রিকেট খেলতে দিব না। কিন্তু আসিফ শিশু উপদেষ্টা তো মানে বুঝতে পারতেছে না। তার কোনো আইডিয়াও নাই যে যখনই এটা ফাঁস করে দিয়েছে সে যে সাকিবকে পলিটিক্যাল রিজনে বাংলাদেশ টিমে খেলতে দিচ্ছে না, সাকিব আল হাসানের মতো একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়কে, একজন মানে নাম্বার 1 অলরাউন্ডারকে খেলতে দিচ্ছে না। এই জিনিসটা পুরা বাংলাদেশ টিমের উপরে আসতে পারে। পুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরেও আসতে পারে। কারণ সে ওপেনলি ডিক্লেয়ার করে দিয়েছে পলিটিক্যাল রিজনে সে সাকিবকে নিচ্ছে না। সাকিবকে খেলতে দিবে না বাংলাদেশের মাঠে, বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে। অবভিয়াসলি বাংলাদেশের ক্রিকেট বোর্ডও এখন রিস্কে পড়ে যাবে। পড়ে যেতে বাধ্য। এমন হতে পারে স্যাংশন আসতে পারে, নিষিদ্ধ হতে পারে, অনেক কিছু হতে পারে। কারণ পলিটিক্সের সাথে স্পোর্টসকে মিক্স আপ করা এবং এগুলি মানে ডেফিনিটলি আইসিসির কিছু পলিসি আছে। অবভিয়াসলি সে সমস্ত পলিসির বাইরে আইসিসি কখনো যাবে না এবং সুযোগ পাওয়া মাত্রই একটা মোচড় দিবে। সো
সে বেসিক্যালি পুরো বিপদটা বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে নিয়ে আসছে। কিন্তু তাদের এইটুকু কমন সেন্স পর্যন্ত নাই, কারণ তাদের অবশ্যই শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, এগুলি অর্ধশিক্ষিত, অশিক্ষিতও বলা যায়। মানে কদিন আগে কথাও বলতে পারতো না, কোথাও নিয়ে যান সামনে ইংরেজি কথা বলতে দেন 2টা লাইন, কোনো একটা ফরেন ডিপ্লোমেটের সাথে কথা বলতে দেন, কথা বলতে পারে না। আই গো, ইউ কাম, গো দেয়ার, আই ইট, নো ইট টাইপের কথাবার্তা বলে, রাইট? তো এদের শিক্ষার লেভেলও মানে মাশাল্লাহ সেই লেভেলে এরা হয়ে গেছে এখন উপদেষ্টা। ওকে ফাইন, কিন্তু একটার পর একটা খড়গ যে নামিয়ে আনছে বাংলাদেশের উপরে, এই ক্রিকেটটাকেও নষ্ট করে দিচ্ছে। কদিন পরে স্যাংশন ম্যাংশন খেয়ে একেবারে ক্রিকেট খেলাও বাংলাদেশের বন্ধ হয়ে যাবে। অথচ বাংলাদেশের অন্যান্য ক্রিকেটার যারা আছে তারা এগুলো নিয়ে চুপ। অবশ্য তাদের কিছু বলারও নাই, কারণ তারা তো প্লেয়ার, তারা তো আর পলিটিশিয়ান না, রাইট? তবে এই সাকিব আল হাসানকে ক্রিকেট খেলতে না দেওয়া, এটা যে আসিফের উপরে মানে কত বড়ভাবে প্রেসারে আসবে, মানে এটা যে ওর মাথার উপরে কিভাবে ভেঙে পড়বে, সেটা আর কদিন পরে আমরা দেখতে পারবো। এমন না যে দেখবো না, এটা আমরা দেখে যেতে, আমাদের লাইফ টাইমে তো অবশ্যই দেখে যাবো। ইন ফিউ মান্থস অর 6 মান্থস আমরা এই জিনিসগুলি দেখবো। আসিফের কারণে, এই উপদেশটা আসিফের কারণে কি হয়েছে, এবং উপদেশটা আসিফ কিভাবে এগুলি হজম করবে, এটা আমরা অবশ্যই দেখব। রইল কথা হচ্ছে সাকিব কি আর কখনো ক্রিকেট খেলবে কিনা বাংলাদেশে? অবশ্যই খেলবে। ওই ধরনের সিচুয়েশন আবার আসবে, ক্রিয়েট হবে, এবং সাকিব আল হাসান ডেফিনেটলি বাংলাদেশে ক্রিকেট খেলবে। এটা অনেকটা হচ্ছে ওই আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার মতো। তারা মুখে অনেক কিছুই বলছে যে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না, বাট আদবে আওয়ামী লীগ সব জায়গায় আছে। আওয়ামী লীগ ইজ এভরিওয়্যার, মানে এমন কোনো জায়গা নেই আওয়ামী লীগ নাই, ঠিক আছে? মানে আওয়ামী লীগ ছাড়া তাদের ঘুমই হবে না। আমাদের নাম জপা ছাড়া, আওয়ামী লীগের নাম জপা ছাড়া, শেখ হাসিনার নাম জপা ছাড়া তাদের আর কোনো কাজ নাই এখন। আর ইদানিং টকশোগুলি খেয়াল করলে বুঝবেন যে অনেকেই একটু একটু করে মুখ খুলছেন, অনেকেই প্রতিবাদ করার চেষ্টা করছেন, এবং মানুষ আস্তে আস্তে এই ধরনের সাহসগুলো সঞ্চয় করছেন। এবং একটা কথাই সব জায়গায় চলছে যে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ব্যাক করবে। হ্যাঁ, কিভাবে ব্যাক করবে সেটা কেউ বলতে পারছেন। অফকোর্স দ্যাটস পার্ট অফ এ প্ল্যান, রাইট? মানে কিভাবে সেটা তারা আপনাদেরকে বা সবাইকে বলে আসবে না, যখন আসবে তখন আসবে। কিভাবে আসবে? কোনো মানে বিশাল বড় ব্যাং দিয়ে আসবে নাকি নর্মালি আসবে, এটা সময় বলে দিবে। এবং ডক্টর ইউনূসদের এখন মূল মাথা ব্যথা হচ্ছে যে আওয়ামী লীগের ফিরে আসাটাকে কিভাবে ঠেকানো যায়। কিন্তু ওনাদের ক্ষমতায় সেটা নাই। অনেক ক্ষমতা দিয়েও এটা মানে আওয়ামী লীগকে আটকে রাখতে পারবে না, এটা তারা বুঝে গেছে। আর ওদিকে হচ্ছে আরেকটা পলিটিক্যাল পার্টি এনসিপি, যাদের অ্যাকচুয়ালি কোনো ফাউন্ডেশন নেই, কোনো বেজ নাই। তারা নাকি এখন শাপলা প্রতীক নিতে চাইতেছে। শাপলা প্রতীকও নাই তাদের কাছে, মানে শাপলা প্রতীক নিবে, বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা, এটা তারা তাদের পলিটিক্যাল পার্টির জন্য ইউজ করবে। মানে ফাইজলামিরও একটা লিমিট থাকে আর কি, পাবে না কখনো। বাট এই এনসিপি নামের এই পলিটিক্যাল পার্টিটা আসলে কি? এটা জামাতেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান। জামাত, হিজবুত তাহরির বা জঙ্গি সন্ত্রাসীদের একটা সংগঠন হয়ে গেছে, যেটা ডক্টর ইউনূসের ব্রেইন চাইল্ড, এটা আমরা সবাই জানি। তো এনসিপি আসলে কি ইলেকশন করতে পারবে বাংলাদেশে, বা ইলেকশন করলে কি হবে? আমার মতে ওরা আসন তো দূরের কথা, মানুষের 10টা ভোটও পাবে না, কারণ এনসিপির কোনো পাবলিক অ্যাকসেপ্টেন্স নাই। মানে পাবলিক এনসিপিকে এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে নাই, করবেও না। কারণ এই ধরনের মানে এরা বেসিকলি গুনস, রাইট? এরা বেসিকলি গুনস, পাড়ার গুনস আর কি, ওই যে বলে কিশোর গ্যাং এর মতো। সো এনসিপি হচ্ছে একটা কিশোর গ্যাং পার্টি, এবং কিশোর গ্যাং পার্টিকে কখনো কেউ ভোট দিবে না। সো এনসিপি যেটা করবে সেটা হচ্ছে অন্যান্য কোনো দলের সাথে ভিড়ে যাওয়ার চেষ্টা করবে, আসন ভাগাভাগি করার চেষ্টা করবে। কিন্তু তাও মানে তাদেরকে যারা নিবে, ধরেন তারা নুরুর দলের সাথে অথবা বিএনপির সাথে অথবা জামাতের সাথে এক হয়ে কিছু একটা করার চেষ্টা করছে, মানে মার্চ করেছে। এনসিপি যেই দলের সাথে মার্চ করবে সেই দল ভরাডুবি হবে। এনসিপি যদি ধরেন বিএনপির সাথে মার্চ করে, বিএনপির ভরাডুবি আরো বড়সড় ভাবে হবে, আরো ডুববে দলটা। বা জামাতের সাথে করলে তো আর কথাই নাই, জামাত এনসিপি, অ্যাকচুয়ালি জামাত এনসিপি সেম জিনিস, বাট অফিসিয়ালি যদি তোরা মার্চ করে দেন ফিনিশ, ওদের ক্যারিয়ারই শেষ। মানে এনসিপি এমন একটা নাম হয়ে গেছে বাংলাদেশে, তারা যেখানেই যাবে এদের কিশোর গ্যাং, এরা সন্ত্রাসী, এরা চাঁদাবাজ, এরা ওই সমন্বয়ক যেরকম একটা গালি হয়ে গেছে, এখন দেখবেন যে সমন্বয়ক কথাটা খুব একটা কেউ আওয়াজ করে না, কারণ সমন্বয়ক না এই ওয়ার্ডটার এতই নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেছে যে এরা এত বাজে কাজ করেছে, এত মার্ডার করেছে, এত মব কিলিংস করেছে, যে এখন সমন্বয়ক শুনলেই মানুষ মেজাজ খারাপ হয়ে যায়। আর এনসিপি হলো এই সমন্বয়কদের পার্টি, রাইট? আর এই সমন্বয়ক নামের এই বস্তুগুলা, এই প্রাণীগুলা কোনোদিনও বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। সমন্বয়ক মানেই লাইফ ক্যারিয়ার শেষ, সমন্বয়ক মানেই হচ্ছে চাকরি পাবেন না, সমন্বয়ক মানেই হচ্ছে ভিসা পাবেন না, সমন্বয়ক মানেই হচ্ছে বিদেশে গেলেও দোরানি খাইতে হবে। এদের আশেপাশেও ঘুরে ওই ছাত্ররা মানে ক্যারিয়ার বরবাদ, লাইফ বরবাদ। এই সমন্বয়কদের কারণেই কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা এখন ভিসা পাচ্ছে না, কারণ বিভিন্ন এম্বাসি মনে করছে এই যদি সমন্বয়ক হয়ে থাকে তাহলে তো বিপদ, ধর ভিসাই দিব না, এখন সব সমন্বয়ক। তো ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, আসলে ইলেকশন করবে কারা? এনসিপি তো নাই, জামাত তো
মানে 2-3টা আসনের বেশি পাবেন না। কয়টা আসন পাবে? ভাগাভাগি না করলে জামাত কোনো আসন পাবে না। আর বিএনপিকে দিয়ে দেশের কিছু হবে না। বিএনপির কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই। হ্যাঁ, বিএনপি একটু পপুলার হইছে, কিন্তু তাদের অতীত এবং এর মধ্যে যারা গত 1 বছরে যা করেছে, চাঁদাবাজি হতে শুরু করে, হত্যা হতে শুরু করে, দুনিয়ার ন্যাস্টি শিট যেগুলি যা করেছে, এবং বিএনপির তারেক জিয়া এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারে নাই। বিএনপিরও কনফিডেন্স নাই আসলে। তারা মনে করছে যে তারা ক্ষমতায় চলে যাবে, আসলে কনফিডেন্স নাই। এরা কেউই অ্যাকচুয়ালি দেশ চালাতে পারবে না। গত 14 মাস ধরে বাংলাদেশ কিন্তু এই এনসিপি, জামাত শিবির, বিএনপি, ডক্টর ইউনূস এদের হাতেই। এরাই কিন্তু গত 1 বছর ধরে বাংলাদেশকে কন্ট্রোল করছে। এরাই কিন্তু পাওয়ারে, ইন এ ওয়ে শ্যাডো পাওয়ারে আছে। এবং এরা বাংলাদেশের কি হাল করেছে, আপনার কি হাল করেছে, মানুষের কি হাল করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কি হাল করেছে, ইকোনমির কি হাল করেছে। শত শত কারখানা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে। ভাতা ছিল আগে, সেই ভাতাগুলি পাচ্ছে না। না কোনো ভাতাই নাই। মানে মুক্তিযোদ্ধা ভাতা বলেন, তারপরে বয়স্ক ভাতা বলেন, এতগুলি মানুষ কোনো ভাতাই পায় না। তাহলে চিন্তা করেন যে দেশকে কোথায় নামিয়ে দিয়েছে তারা। তারা নিজেরা নিজের ব্যবসা করছে। কেউ নতুন জুতা কিনছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ নতুন বয়ফ্রেন্ড বানাইতেছে, কেউ নতুন মোবাইল ফোন কিনছে, কেউ দেশে বিদেশে ঘুরছে কোনো কারণ ছাড়া, কেউ বাড়ি কিনছে, কেউ গাড়ি কিনছে। আই মিন অল দ্য শিটস আর হ্যাপনিং ইন ফ্রন্ট অফ আওয়ার ওন আইজ। এবং এগুলি যে শুধু আমরা দেখছি তা না, এগুলি সবাই দেখছে, আপনারাও দেখছেন, সাধারণ মানুষও দেখছে। সো এদেরকে দিয়ে যে দেশ চালানো হবে না, এরা যে দেশ চালাইতে পারবে না, আপনাকে প্রোটেক্ট করতে পারবে না, এটা বাংলাদেশের মানুষ এখন সব ভালোভাবেই বুঝে গেছে। সো বাংলাদেশের মানুষ কখনো চাইবে না এরা অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্ষমতায় আসুক। বাংলাদেশে কখনো জঙ্গি সন্ত্রাসীরা ক্ষমতা নিতে পারবে না, তারা রুল করতে পারবে না। হ্যাঁ, এখন এই মুহূর্তে এই জঙ্গি সন্ত্রাসীরা তাদেরকে এম্পাওয়ার করছে ডক্টর ইউনূস, বাট এটা শর্ট টাইম ইজ গোনা গো অ্যাওয়ে ভেরি সুন। এটা থাকবে না, এটা কোনো না কোনোভাবে ফেলে দেওয়া হবে। সো যারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগ ব্যাক করবে, হ্যাঁ, আপনাদের ভয় পাওয়াটা মূলক। ভয় পেতে থাকেন, কারণ ভয় পাওয়া জরুরি। এই ভয় পাওয়াটার মানেই হচ্ছে যে আপনারা জানেন কার অ্যাকসেপ্টেবিলিটি কোথায়, এবং আপনারা এটাও জানেন যে আপনাদের মুখোশ একেবারেই সরে গেছে, আসল চেহারা বের হয়ে আসছে। এখন যা হবে সেটা থেকে বাঁচার কোনো উপায় নেই। সেটা বাংলাদেশের সেনাবাহিনী ইন্ডিয়া গেলেও আপনাদের ভয় লাগে। আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেও দেখা যায় যে প্রেস সেক্রেটারি আমাদের নাম ধরে আবার স্ট্যাটাস দেওয়া শুরু করেছে, বা এনিথিং, হোয়াট এভার ইট হ্যাপেন্স, আপনারা সব কিছুতে এখন ভয় পাবেন। এখন আমরা একটা হাঁচি দিলেও আপনারা ভয় পাবেন। এটাও একটা পানিশমেন্ট বলতে পারেন, কিন্তু এটা কিছু না, এটা একটা ট্রেলার। সামনে আরো বাজে সময় আসতেছে যখন আপনাদের ভয়গুলো সত্যে পরিণত হবে। হ্যাভ এ গুড ওয়ান।